মানে পুলিশের যারা আছেন তাদের অবস্থানটা খুব ক্রিটিক্যাল। একদিকে আপনার সন্তান ইমাম হোসেন তাইম, যাকে গুলিবিদ্ধ হওয়ার পরে তার সহকর্মী বা সহপাঠী যখন উদ্ধার করার চেষ্টা করছিল, তখন ওসি জাকিরের মতো এক পুলিশ অফিসার একের পর এক সামনে থেকে ঠান্ডা মাথায় পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করে এবং সেই অবস্থায়ও আহত থাকার পরে থানার ভেতরে নিয়ে গিয়ে তাকে পদপিষ্ট করা হয়। যখন তার লাশ তার বাবা জানতে পারেন এবং বুঝতে পারেন এটি তার সন্তানের লাশ, তখন চিৎকার করে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছিলেন, একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার? একদিকে আপনি ইমাম হাসান তাইমের বাবা, আরেক দিকে আপনি ওসি জাকিরের সহকর্মী। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে দাঁড়াবেন। আগামীর যে বাংলাদেশে আপনারা দায়িত্ব পালন করতে যাচ্ছেন, সেখানে কোনো নেতা, নেত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী নয়, শুধুমাত্র আইন, সংবিধান এবং বিবেকের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার পক্ষে দাঁড়াবেন। বাংলাদেশে যে তরুণেরা, যাদেরকে একসময় অপদার্থ ভাবা হয়েছিল, বলা হয়েছিল এরা জেন জি, তারা পাবজি খেলে, তাদের কাজ কারবার ফার্মের মুরগির মতো, এদের দিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, কি অদ্ভুতভাবে এই প্রত্যেকটি জেনজির ছেলে এমন সব আত্মত্যাগের ইতিহাস লিখে গেছে, আগামী 100 বছরেও বাংলাদেশের সেই ইতিহাস ম্লান হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলাদেশ একটা ট্রান্সমিশনের মধ্য দিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্র কাঠামো আছে, আমাদের বিল্ডিংগুলো অক্ষত আছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর ভেতরে সমস্ত সিস্টেমগুলো যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর উপরে দাঁড়িয়ে আপনাদেরকে জাতি এন্ট্রাস্ট করেছে, আপনাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই জায়গায় একটা রাষ্ট্র যখন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়, সেই সময় প্রত্যেক অফিসারকে দায়িত্বশীল এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। আপনাদের মনে রাখতে হবে, একটা ব্যক্তি এবং রাষ্ট্রের কাছে, ব্যক্তি অথবা একটা পরিবারের কাছে আপনারা শপথ গ্রহণ করেননি, আপনারা কেবলমাত্র সংবিধান, আইন এবং স্রষ্টার কাছে দায়বদ্ধ, আর কারো কাছে না। এই মুহূর্তে একটা ট্রমার মধ্য দিয়ে বাংলাদেশ বেরিয়ে এসেছে মাত্র। এই সময় রাষ্ট্রের প্রায়োরিটি হচ্ছে যারা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে, যারা সমাজের বিভিন্ন জায়গায় সুনির্দিষ্ট পরিকল্পনা করে রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। এই সময়ে আপনারা যদি প্রোঅ্যাক্টিভ না হন, এদেরকে যদি শক্ত হাতে দমন করতে না পারেন, তাহলে এই রাষ্ট্রকে আমরা ধরে রাখতে পারবো না। বাংলাদেশে যে তরুণেরা, যাদেরকে একসময় অপদার্থ ভাবা হয়েছিল, বলা হয়েছিল এরা জেন জি, তারা পাবজি খেলে, তাদের কাজ কারবার ফার্মের মুরগির মতো, এদের দিয়ে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই, কি অদ্ভুতভাবে এই প্রত্যেকটি জেনজির ছেলে এমন সব আত্মত্যাগের ইতিহাস লিখে গেছে, আগামী 100 বছরেও বাংলাদেশের সেই ইতিহাস ম্লান হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই অডিটোরিয়ামে অনেকেই আজকে ইউনিফর্ম পরে এসেছেন, অনেকেই নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আজকে যদি সেই তরুণেরা জীবন না দিত, যে আলাউদ্দিনের দৈত্যের মতো, যে এক দৈত্য, সিন্দাবাদের দৈত্যের মতো যে দৈত্য বাংলাদেশের শাসন কাঠামোর মধ্যে আসীন হয়ে বসেছিল, তাকে যদি আমাদের এই সন্তানেরা না সরাতো বুকের রক্ত দিয়ে, তাহলে আজকে অনেকেরই ইউনিফর্ম পরা হতো না, এই জায়গায় আসা হতো না। বাংলাদেশ একটা ট্রান্সমিশনের মধ্য দিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্র কাঠামো আছে, আমাদের বিল্ডিংগুলো অক্ষত আছে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর ভেতরে সমস্ত সিস্টেমগুলো যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর উপরে দাঁড়িয়ে আপনাদেরকে জাতি এন্ট্রাস্ট করেছে, আপনাদের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। এই জায়গায় একটা রাষ্ট্র যখন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়, সেই সময় প্রত্যেক অফিসারকে দায়িত্বশীল এবং প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে। আপনি যদি গতানুগতিকভাবে আগের মতো 10টা 5টা শুধু অফিস করেন, সুটেড বুটেড হয়ে যান, আটদালিকে চায়ের জন্য অর্ডার করেন, সন্ধ্যাবেলা বাসায় ফেরেন, বিকালে গল্ফ খেলতে যান, তাহলে এই বাংলাদেশকে আমরা ধরে রাখতে পারবো না। আপনাদের প্রত্যেককে প্রোঅ্যাক্টিভ হয়ে
দিন রাত কাজ করে যে উদ্দেশ্যে আমাদের আবু সাঈদ, আমাদের মুগ্ধ, আমাদের আসহাবুল ইয়ামিন, আমাদের আনাসের কথা বিশেষভাবে বলবো, 10ম শ্রেণীতে পড়া বাচ্চাটা কোনোদিন আন্দোলনে যায় নাই, মা তাকে বাইরে বের হতে দেয় না। সে একটা চিঠি লিখে ঘরে রেখে গেল যে মা, পঙ্গুরাও আন্দোলনে যাচ্ছে, সবাই আন্দোলনে যাচ্ছে, এই অবস্থায় আন্দোলনে না গিয়ে ঘরে থাকতে পারলাম না, মা আমাকে ক্ষমা করে দিও। আমি যদি না ফিরি তাহলে মনে করবা তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আন্দোলনে গিয়েছে, একটু পরেই খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। যে গুলি করেছিল আমরা তাকে ধরেছি, ইনশাআল্লাহ তাকে বিচারের মুখোমুখি করা হবে।